নমস্কার। সেভেন এফেক্ট নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত। আর বছরের প্রথম নিন্দুকের ডায়েরি নিয়ে আপনাদের সঙ্গে আমি চন্দন। শুরুতেই সকলকে নতুন বছর, নতুন ইংরেজি বছরের অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। একই সঙ্গে নতুন বছরে আরো কিছু প্রাপ্তির আশা আপনাদের কাছ থেকে। অর্থাৎ আমরা আমাদেরকে নিংড়ে চেষ্টা করি আপনাদের সঙ্গে থাকতে। যাবতীয় খবর, যেগুলো খবর বলে মনে হয় আমাদের, সেগুলো সরাসরি সম্প্রচার করে আপনাদের কাছে তৎক্ষণাৎ পৌঁছে দিতে, যাতে সেই খবরের মধ্যে কোনো জল না মিশতে পারে। কারণ খবরে জল মেশাটা একটা এমন পর্যায়ে পৌঁছেছে যে ইদানিংকালে খবর লোকে সেভাবে আর বিশ্বাস করতে চায় না। যদিও খবর ছাড়া মানুষের জীবনটা অচল। এখনো পর্যন্ত আমরা ভাবতে পারি না যে একদিন এমন একটা দিন আসতে পারে যেদিন সমস্ত টিভি চ্যানেলগুলো, মানে খবরের চ্যানেলগুলো অন্ধকার। যেদিন আমাদের মতন যারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনাদের কাছে পৌঁছই, সেই চ্যানেলগুলো অন্ধকার এবং একটিও সংবাদপত্র বার হয়নি। কিন্তু মুশকিলটা হলো এখানে যে আমরা যারা সাংবাদিকতার কাজ করি, আমি নিজেকে সাংবাদিক বলে মনে করি না। আমি মনে করি আমি একজন সংবাদ শ্রমিক মাত্র। এই সংবাদ শ্রমিকের হয়েও আমরা যারা কাজ করি, তারা অনেক সময় দুধ আর জল একসাথে মিশিয়ে সেটা আপনাদেরকে সরবরাহ করার চেষ্টা করি। অর্থাৎ সংবাদ একটা জিনিস, আর সেই সংবাদটা পরিবেশন করা আরেকটা জিনিস। অর্থাৎ ধরুন আজকে যে ঘটনা ঘটেছে সন্দেশখালী সরবেরিয়ায়, সেই ঘটনাটা একটা, কি বলবো, নিন্দনীয় তো বটেই। বিশেষ করে আমরা যারা সংবাদ শ্রমিক, আমরা তারা ব্যর্থহীন কণ্ঠে এই ঘটনার নিন্দা করছি। এই কারণে সেখানে সংবাদ সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত হয়েছেন আমাদের সহকর্মীরা। সাংবাদিকদের মতন নিরীহ প্রাণী আপনারা কিন্তু আর পাবেন না। কারণ যেখানে বোমাবাজি হচ্ছে, যেখানে খুন হচ্ছে, যেখানে ডাকাতি হচ্ছে, যেখানে এই ধরনের কোনো মব, অর্থাৎ ক্ষিপ্ত জনতা কোনো একটা কাণ্ড ঘটাচ্ছেন, সেখানে দুপক্ষ কিন্তু সশস্ত্র থাকে। অর্থাৎ একদিকে পুলিশ বা প্রশাসন, অপরদিকে যাদেরকে শাসন করতে পুলিশ এসছে, অর্থাৎ সেই ক্ষিপ্ত জনতা, দুপক্ষই কিন্তু সশস্ত্র থাকে। কিন্তু তার মধ্যেখানে আমরা সংবাদ বাহকেরা, সংবাদের শ্রমিকেরা, আমরা কিন্তু নিরস্ত্র থাকি। আমাদের হাতে কোনো অস্ত্র থাকে না, আমাদের কাছে কোনো বোম, বন্দুক, পিস্তল, লাঠি ইত্যাদি কিচ্ছু থাকে না। আমাদের হাতে থাকে ক্যামেরা, পেন অথবা বুম, যা দিয়ে একটা মানুষকে আঘাত করা অন্ততপক্ষে সম্ভব হয় না। কিন্তু সমস্ত ক্ষোভ গিয়ে শেষ পর্যন্ত মানুষ উগড়ে দেয় সাংবাদিকদের ওপর, সংবাদ শ্রমিকদের ওপর, সংবাদ সংগ্রাহকদের ওপর। যে ঘটনা আজকে সরবেরিয়াতেও আমরা দেখলাম, যে একাধিক আমাদের সহকর্মী তারা ঘটনায় আহত হলেন, গাড়ি ভাঙচুর হলো, ক্যামেরা ভাঙচুর হলো ইত্যাদি। এই প্রসঙ্গে প্রেস ক্লাব কলকাতা একটা বিবৃতি প্রকাশ করেছে। সেই বিবৃতিটা আপনাদের শোনাই। উত্তর 24 পরগনার সরবেরিয়ার এক স্থানীয় রাজনৈতিক নেতার বাড়িতে কেন্দ্রীয় এজেন্সির তল্লাশির খবর সংগ্রহ করতে গিয়ে শুক্রবার সকালে আক্রান্ত সংবাদ মাধ্যম। তাদের কাজে বাধা দিতে হামলা চালায় একদল দুষ্কৃতী। রাস্তায় ফেলে পেটানো হয় সাংবাদিকদের, ভেঙে দেওয়া হয় চিত্রগ্রাহকদের ক্যামেরা, রক্তাক্ত গাড়ির চালকেরা। এই জঘন্য ঘটনার জন্য আমরা খুবই উদ্বিগ্ন। তীব্র নিন্দা করছে প্রেস ক্লাব কলকাতা। একই সঙ্গে জেলা পুলিশ প্রশাসনের কাছে দাবি জানানো হচ্ছে, অবিলম্বে দুষ্কৃতীদের গ্রেপ্তার করে কঠোরতম শাস্তির বিধানের ব্যবস্থা করতে হবে। নিশ্চিত করতে হবে সাংবাদিকদের নিরাপত্তা। সাংবাদিকদের কাজ খবর সংগ্রহ করা, এবং এটা তাদের সাংবিধানিক অধিকার। সেই কাজে বাধা দিতে, তাদের উপর আক্রমণ নামিয়ে আনার অধিকার কারো নেই। প্রেস ক্লাব কলকাতা সাংবাদিকদের অধিকার রক্ষার লড়াই চালিয়ে যেতে বদ্ধপরিকর। অবশ্যই একেবারেই আমাদের এটা সাংবিধানিক অধিকারের মধ্যে পড়ে। অর্থাৎ এটা হচ্ছে আমাদের ব্যক্তি স্বাধীনতা এবং আমাদের মতামত প্রকাশের যে অধিকার সংবিধান আমাদের দিয়েছে, সেই অধিকার বলেই আমরা সংবাদ সংগ্রহ করতে যাই এবং সেই সংবাদ আপনাদের কাছে পরিবেশন করি। দুধে জল মেশানোর গল্পটা আলাদা। কি ঘটেছিল আসলে? দেখুন, যে ভদ্রলোককে নিয়ে এত কাণ্ড, তাকে তো পাওয়া যায়নি। কিন্তু যেটা হয়েছে, যে আমরা যেটা পরে জানতে পারছি, যে রেশন দুর্নীতি মামলায়
রাজ্যের শাসক দলের একাধিক নেতা মন্ত্রী ইতিমধ্যেই, এমনকি বিধায়ক, তারা ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছেন। অন্যান্য মামলাতে ইডি হাতে গ্রেপ্তার হয়েছেন পার্থ চট্টোপাধ্যায় নিয়োগ মামলায়, জ্যোতিপ্রিয় মল্লিক রেশন মামলায়, তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ ভট্টাচার্য, জীবন কৃষ্ণ সাহা, এই মানিক ভট্টাচার্য এবং জীবন কৃষ্ণ সাহাও গ্রেপ্তার হয়েছে নিয়োগ দুর্নীতি। কিন্তু কোথাও সন্দেশখালির মতন এরকম ঘটনা কিন্তু ঘটেনি। সেখানে যেটা আমরা জানতে পারছি যে শাহজাহান শেখ অবিসংবাদী নেতা সেই অঞ্চলের, এবং তাকে গ্রেপ্তার করতে গিয়ে সাধারণ মানুষ, বলা হচ্ছে যে সাধারণ মানুষের রোষের মুখে পড়ে আক্রান্ত হতে হলো কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের এবং অবশ্যই যারা তদন্তকারী অফিসার ইডি তাদেরকেও। ইতিমধ্যে আমাদের 3টে নাম উঠে এসছে, যে যারা আহত হয়েছেন, যে 3জন ইডি আধিকারিক, তাদের নামও আমরা জানতে পেরেছি। এখন এই শাহজাহান শেখকে বাঁচাতে এরকম শয়ে শয়ে মানুষ মাঠে নেমে পড়লো, এটা অনেকটা আশ্চর্যের ঘটনায় মনে হয়। কারণ এখনো পর্যন্ত এ রাজ্যে ইডি তৎপরতা দেখাচ্ছে দীর্ঘদিন ধরে, এবং সিবিআইও তাদের তৎপরতা দীর্ঘদিন ধরে দেখাচ্ছে। প্রসঙ্গত এটা আপনাদেরকে বারবার মনে করিয়ে দেওয়া দরকার, যেটা প্রায়শই করা হয় না বা আমরা ভুলে যাই, সেটা হচ্ছে এ রাজ্যে একটি তদন্ত কেন্দ্রীয় সংস্থা করছে না যেটা আদালত নির্দেশ দেয়নি। পশ্চিমবঙ্গ এবং অন্ধ্রপ্রদেশ এরকম দুটি রাজ্য, আর 2-1টি রাজ্য ছাড়া সারা দেশের অন্যান্য রাজ্যগুলোতে কেন্দ্রীয় এজেন্সিগুলো স্বতঃপ্রণোদিত হয়ে যে কোনো তদন্ত করতে পারে। কিন্তু পশ্চিমবঙ্গ এবং অন্ধ্রপ্রদেশ বিশেষ করে এই দুটি রাজ্যে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা বা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যদি তাদের তদন্ত কাজ চালাতে চায়, তাহলে তাদের সেই রাজ্যের অনুমতি লাগে অথবা আদালতের নির্দেশ লাগে। বলাই বাহুল্য, সারদা মামলার থেকে শুরু করে নিয়োগ মামলা এবং সর্বশেষ রেশন দুর্নীতি মামলা সবকটাই কিন্তু ইডি বা সিবিআই তদন্ত করছে আদালতের নির্দেশে। কোনো রাজনৈতিক দলের নির্দেশে কিনা সেটা কিন্তু পরিষ্কার নয় বা একেবারেই নয়। এবার যেহেতু কেন্দ্রীয় সংস্থা যেহেতু কেন্দ্রীয় সরকারের অধীন, সেই হেতু কেন্দ্রীয় সরকার তাদেরকে, অর্থাৎ তদন্তকারী সংস্থাকে খানিকটা নিয়ন্ত্রণ করতে পারেন, কিন্তু নির্দেশ দিতে পারেন না তদন্ত করার, অন্ততপক্ষে আমাদের পশ্চিমবঙ্গ এবং অন্ধ্রপ্রদেশের ক্ষেত্রে। সুতরাং যারা তদন্ত করতে যাচ্ছেন এবং যারা সেই তদন্তের খবর সংগ্রহ করতে যাচ্ছি আমরা, তাদের উপর আক্রমণ করাটা, তাদের উপর নির্যাতন করাটা, তাদের উপর আক্রমণ নামিয়ে আনাটা অত্যন্ত কাপুরুষিত কাজ বলে মনে করে 7 নিউজ নেটওয়ার্ক। এই শাহজাহান শেখ, এখানেও একটা গল্প পাওয়া যাচ্ছে যে উনি নাকি সিপিএম এর আমলেই অত্যন্ত দাপুটে একজন নেতা ছিলেন, মামা ভাগ্নের জুটি ছিল এই সন্দেশখালী অঞ্চলে। পরবর্তীতে উনি কখনোই সিপিএম করেননি, এরকম কোনো তথ্য এখনো পর্যন্ত কেউ দিতে পারেনি যে উনি সিপিএম করতেন। কিন্তু একটি বহুল প্রচারিত সংবাদপত্র তাদের সান্ধ্য এডিশনে লিখেছেন যে তিনি সিপিএম ঘনিষ্ঠ ছিলেন। সিপিএম ঘনিষ্ঠ থাকার সিপিএম করার মধ্যে অনেক তফাৎ থাকে। আমি কারো হয়ে সাফাই গাইতে বসছি না, কিন্তু উনি যে সিপিএম করতেন এরকম কোনো তথ্য আমাদের হাতে নেই। কিন্তু উনি যে তৃণমূল কংগ্রেস করেন সেটার কিন্তু একেবারে প্রকাশ্যে তার বিভিন্ন রকম প্রমাণ রয়েছে, এবং উনি যে জ্যোতিপ্রিয় মল্লিকের হাত ধরে আজকের শাহজাহান শেখ হয়ে উঠেছেন সেটা কিন্তু বলা বাহুল্য। এবং তার আমরা দেখলাম, আমাদের চোখের সামনে যে ঘটনাগুলো ঘটেছে ইতিমধ্যে, ইডি এবং সিবিআই যে হানা দিয়েছে, 2-1টি ক্ষেত্রে কিন্তু গ্রেপ্তারের ঘটনা ঘটেছে। মানে ধরুন যদি 100টা হানা হয়ে থাকে তাহলে গ্রেপ্তারের সংখ্যা হয়তো 7 বা 8, অর্থাৎ 7 বা 8% ক্ষেত্রে গ্রেপ্তার হয়েছে। বাদবাকি ক্ষেত্রে যাদের বাড়িতে বা যাদের অফিসে বা যে সমস্ত দপ্তরে ইডি হানা দিয়েছে বা সিবিআই হানা দিয়েছে,
সেখানে তারা তদন্ত কাজ শেষ করে তারা ফিরে গেছে এবং বিভিন্ন সময় আমাদের রাজ্যের তৃণমূল কংগ্রেস শাসক দলের অন্যতম শীর্ষ নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও বারবার ইডি তলব করেছে, সিবিআই তলব করেছে। তিনি গেছেন নিজাম প্যালেসে এবং আমরা দেখেছি যে দীর্ঘ জেরার পরে তিনি কিন্তু বেরিয়ে এসছেন। অর্থাৎ যে ইডি বা সিবিআই তলব করলে অথবা তল্লাশি চালালে তাকে গ্রেপ্তার হতে হবে বা কোনো দুর্নীতির কথা বেরিয়ে পড়বে, প্রকাশ্যে চলে আসবে, এমন ভয় পাওয়াটা কিন্তু অমূলক। অন্ততপক্ষে তদন্ত সাপেক্ষে বা আমাদের অভিজ্ঞতা সাপেক্ষে আমরা এই কথাটা বলতেই পারি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বারংবার হাজিরা দিচ্ছেন, কোনো অসুবিধে হচ্ছে না, তিনি হাজিরা দিচ্ছেন। প্রশ্ন কি করা হচ্ছে না করা হচ্ছে সেটা আমাদের জানা নেই, সেটা যে সমস্ত তদন্তকারী অফিসাররা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করছেন তারা জানেন, আর অভিষেক বন্দ্যোপাধ্যায় জানেন, আমাদের জানার কথাও নয়। কিন্তু আমরা দেখছি যে দিনের শেষে অভিষেক বন্দ্যোপাধ্যায় বেরিয়ে আসছেন এবং আমাদের সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলছেন এবং সেই কথা আমরা আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি। এর মধ্যে কোনো গন্ডগোলের কোনো প্রশ্নই ছিল না। কিন্তু আজকে যে ঘটনাটা ঘটলো, অর্থাৎ সরবেরিয়ায় যে তদন্তকারী দলের উপর আক্রমণ নেমে এলো, তাতে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা আক্রান্ত হলেন, তাতে ইডি তদন্তকারী অফিসারেরা আক্রান্ত হলেন সাংবাদিকেরা। তারপরে একটা প্রশ্ন খুব স্বাভাবিকভাবেই সবার মনের মধ্যে উঠে আসছে যে এই রাজ্যে কি তাহলে আইনের শাসন নেই? কারণ আপনারা যদি বিগত কয়েক মাসের খবর, সংবাদপত্রের খবর অথবা সংবাদ মাধ্যম মানে আপনার দূরদর্শনের খবর, টিভির খবর যদি আপনারা লক্ষ্য করে থাকেন, তাহলে দেখবেন যে খুন, জখম, রাহাজানি, বোমা উদ্ধার, পিস্তল উদ্ধার, গুলি চালানো, ডাক, মানে একেবারে আকছার ঘটছে। আপনি যদি শুধুমাত্র ব্যারাকপুর মহকুমার কথাই ধরেন তাহলে এই কদিনের মধ্যে কতগুলো ঘটনা ঘটে গেছে তার বোধহয় হিসেব রাখাটা আপনার আমার পক্ষে বেশ মুশকিল হয়ে দাঁড়াচ্ছে। ডায়েরি মেনটেন করতে হচ্ছে যে কোথায় কখন গুলি চললো, কখন গুলি চললো, বন্দুক আদৌ উদ্ধার হলো কিনা, বা কজন দুষ্কৃতী ছিল, ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ দুষ্কৃতীরা এ রাজ্যে যে একটা বেশ ভালো রকম মানে যাকে বলে শক্ত ঘাঁটি গেড়ে বসেছে, সে কথাটা কিন্তু আজকে আর অস্বীকার করার কোনো জায়গা নেই। যখন আমরা দেখি যে বেলা 1টার সময় কামারহাটির ম্যাকেনজি রোডে, কামারহাটি থানার থেকে 200 মিটারের মধ্যে 6 জন দুষ্কৃতী 2টি দ্বিচক্র যান, অর্থাৎ একটি মোটর বাইক এবং একটি স্কুটিতে করে এসে এক যুবককে লক্ষ্য করে, বলবো না, বেশ কয়েকজন যুবককে লক্ষ্য করে নির্বিচারে গুলি চালায় এবং তারা নির্বিঘ্নে পালিয়ে যায়। এবং তারপর যার বিরুদ্ধে অভিযোগের আঙুল ওঠে, অর্থাৎ কামারহাটি পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের পৌরমাতা যার বিরুদ্ধে অভিযোগের আঙুল ওঠে, তিনি তার দপ্তরে বসেই আমাদেরকে ইন্টারভিউ দেন এবং তিনি বলেন যে তিনিও নাকি হুমকির ফোন পাচ্ছেন, তাকেও প্রাণনাশের চেষ্টা করা হচ্ছে। এবং 22শে মার্চ 2022 সাল অনুপম দত্তকে খুন করা হয়েছিল আমাদের আগরপাড়ার 9 স্টেশন রোডে। সেই ঘটনা অর্থাৎ সেখানেও দুষ্কৃতীরা অত্যন্ত সক্রিয় ভূমিকা পালন করেছিল, খুন করে ফেলেছিল একজন সদ্য নির্বাচিত কাউন্সিলরকে। এবং আফসানা খাতুন একেবারে পরিষ্কারভাবে দাবি করেছেন যে 22শে মার্চ ধলুর মৃত্যুর 15 ঘন্টার মধ্যেই নাকি তাকে ফোন করে বলা হয়েছিল যে তাকেও খুন করা হবে, তার অবস্থাও অনুপম দত্তের মতন হতে চলেছে বা হতে পারে। সব মিলিয়ে যদি আমরা বিষয়টাকে দেখি তাহলে আমরা এই সিদ্ধান্তে আসতেই পারি যে আপাতভাবে আমরা সবাই শান্ত পরিবেশে বসবাস করলেও আমাদের ভেতরটায় যে একটা ক্ষয় ধরেছে এবং আমাদের যে আইন শৃঙ্খলার ভেতরটায় যে একটা মানে ক্ষয় ধরেছে, সে বিষয়ে কারোর কোনো সন্দেহ থাকতে পারে না, অন্ততপক্ষে আজকের ঘটনার পরে। যদি দিনের বেলায় বেলা 1টার সময় কামারহাটিতে প্রকাশ্যে গুলি চলতে পারে, যদি ব্যারাকপুরে প্রকাশ্যে গুলি চলতে পারে, যদি টিটাগড়ের প্রকাশ্যে গুলি চলতে পারে, যদি খড়দায় প্রকাশ্যে গুলি চলতে পারে, যদি ঘোলায় প্রকাশ্যে গুলি চলতে পারে, কবিতার মতন শোনাচ্ছে, তাহলে আমার আপনার নিরাপত্তাটা কোথায়? এবং যখন আজকে দেখলাম যে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর বেষ্টনী ভেঙে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের আহত করে
ইডির তদন্তকারী অফিসারদের মারধর করা হলো এবং সেখানে যারা সাংবাদিক হিসেবে উপস্থিত ছিলেন তাদের মারধর করা হলো, তাদের গাড়ি ভেঙে দেওয়া হলো, ক্যামেরা ভেঙে দেওয়া হলো। আসলে নেমে পড়েছেন বিরোধী রাজনৈতিক দলের লোকেরা। যদিও সিপিআইএম বা বাম দলগুলো সারা দেশে কখনোই ৩৫৬ ধারার পক্ষে কথা বলেনি। বিভিন্ন প্রেক্ষিতে ২০১১ সালের আগে বিভিন্ন পরিস্থিতিতে এ রাজ্যে ২০১১ সালে পালাবদলের আগে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাম শাসনের অবসান চেয়ে কেন্দ্রীয় সরকারের কাছে ৩৫৬ ধারা প্রয়োগের আবেদন করেছিলেন। এটা আমরা সবাই জানি। যদি আপনারা একটু পেছন দিকে ফিরে যান, পুরনো খবরের কাগজের কাটিং যাদের কাছে রাখা থাকে বা যারা সংগ্রহ করেন তাদের সঙ্গে যোগাযোগ করেন বা উইকিপিডিয়া ঘাটেন অথবা গুগল ঘাটেন, তাহলে আপনারা এই ঘটনাগুলোর সত্যতা জানতে পারবেন যে কোন কোন ঘটনার প্রেক্ষিতে তৎকালীন বিরোধী নেত্রী বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বামফ্রন্টের অবসান চেয়ে, বামফ্রন্ট শাসনের অবসান চেয়ে কেন্দ্রীয় সরকারের কাছে ৩৫৬ ধারা প্রয়োগ করার দাবি করেছিলেন। কিন্তু আজকে তার বিরুদ্ধে কিন্তু সেই ৩৫৬ ধারা প্রয়োগ করার দাবি ওঠা শুরু হয়েছে এবং রাজ্যপাল নিজে উদ্বেগ প্রকাশ করছেন, প্রেস বিবৃতি দিচ্ছেন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে নিজে যাচ্ছেন হাসপাতালে আহত ইডি অফিসারদের দেখতে। সব মিলিয়ে অবস্থাটা কিন্তু মোটেও সুখকর নয়, অন্ততপক্ষে লোকসভা নির্বাচনের আগে। কেন সুখকর নয়? কারণ সুখকর নয় এই কারণে যে বার্তাটা পৌঁছচ্ছে রাজ্যের সর্বত্র, সেই বার্তাটা কিন্তু অবশ্যই রাজ্যের শাসক দলের পক্ষে অনুকূল হতে পারে না। রাজ্যের শাসক দলের শীর্ষ নেতাদের অবিলম্বে রাশ টানা উচিত। এই নিচু স্তরের যে নেতা, ব্লক স্তরের যে নেতা, বুথ স্তরের যে নেতা, জেলা স্তরের যে নেতা, তাদের যে হম্বি তম্বি, তাদের যে বারন্ত, তার উপরে আমরা ইতিমধ্যেই ব্যারাকপুরে সাংসদের সঙ্গে বিধায়কের অর্জুন সিং এর সঙ্গে সোমনাথ শ্যামের যে বিতর্ক, সেই বিতর্ক নিয়ে খবরের একটা মহাভারত লিখে ফেলেছি। গতকাল থেকে শুরু হয়েছে বরানগরের বিধায়কের সাথে উত্তর কলকাতার সাংসদের বিরোধ প্রকাশ্যে, সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং তাপস রায়। এর ফলে যেটা ঘটছে, আমার আপনার মতন যারা সাধারণ মানুষ তাদের কাছে কিন্তু বার্তাটা সঠিক পৌঁছচ্ছে না। রাজ্য সরকার ১১৭টি বা ১১৮টি বা তারও বেশি সংখ্যায় জনকল্যাণমুখী প্রকল্প গ্রহণ করেছেন এবং তার সফল রূপায়ণ করেছেন বলে দাবি করছেন এবং নির্দেশ দেওয়া হয়েছে দলীয় কর্মীদের যে লোকসভা নির্বাচনের আগে প্রতিটি বাড়িতে, বুথের বুথ স্তরে গিয়ে পৌঁছে প্রতিটি বাড়িতে এই যে রাজ্য সরকারের যে সাফল্য, সেই সাফল্যের কথা পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে দলের মধ্যে। তার জন্য আলাদা আলাদা করে কোর কমিটি তৈরি করা হয়েছে। আমাদের যেমন উত্তর ২৪ পরগনা জেলার কোর কমিটির কথা আমরা আপনাদের জানিয়েছি, যার মাথায় আছেন পানিহাটির বিধায়ক, রাজ্যের মুখ্য সচেতক নির্মল ঘোষ। কিন্তু তারপরেও যখন আমরা দেখি যে সোমনাথ শ্যাম এবং অর্জুন সিং তাদের যে সম্মুখ সমর, সেই সম্মুখ সমর বা সম্মুখ যুদ্ধ থামবার কোনো লক্ষণ থাকে না, বরং সেখানে আরো উদ্বেগ বাড়ায়। মদন মিত্রের সঙ্গে সৌগত রায়, মদন মিত্র অসুস্থ, তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন এই কামনাটাই আমরা করি। কিন্তু মদন মিত্রের সঙ্গে সৌগত রায়ের যে দূরত্ব বা তাদের মধ্যে যে, বিশেষ করে মদন মিত্রের যে কথোপকথন, ইদানিং একেবারে সম্প্রতি গতকাল বরানগরের বিধায়ক তাপস রায়, রাজ্যের উপমুখ্য সচেতক তাপস রায়ের সাথে তৃণমূল কংগ্রেসের বর্ষিয়ান সাংসদ সৌগত রায়ের মতনই আরেকজন বর্ষিয়ান সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের যে বিরোধ প্রকাশ্যে চলে আসছে, তাতে কিন্তু শাসক দলের পক্ষে বিষয়টি মোটেই সুখকর হতে পারে না। পাশাপাশি আরো বিচ্ছিন্ন বিভিন্ন ঘটনা ঘটছে, যেগুলোর সঙ্গে জড়িয়ে যাচ্ছে শাসক দলের কোচি নেতাদের, খুচরো নেতাদের নাম এবং এই খুচরো নেতাদের দাপট। আপনি যদি আজকে শাহজাহান শেখের সঙ্গে আমি যেটা বলছিলাম যে একটি বহুল প্রচারিত সংবাদপত্র সিপিএম এর একটা যোগসূত্র খুঁজে বার করে ফেলেছে ইতিমধ্যেই। সেই যোগসূত্রটা কি, শাহজাহান শেখের মামা নাকি ছিলেন সন্দেশখালী অঞ্চলের দাপুটে সিপিএম নেতা এবং যেটা বলা হয় যে বসিরহাট অঞ্চলে মজিদ মাস্টার
মজিদ মাস্টার সিপিএম নেতা, একজন শিক্ষক, তার বিরুদ্ধে অভিযোগ তিনি নাকি বসিরহাট অঞ্চলের ভেড়ি কন্ট্রোল করতেন, তার হাত ধরেই ভেড়ির সমস্ত অনৈতিক কাজকর্মগুলো, ভেড়ি ঘটিত অনৈতিক কাজকর্মগুলো ঘটতো এবং যার ফলে একটা বিপুল টাকার লেনদেন ঘটতো। ঠিক এই কাজটাই এই শাহজাহান শেখের মামা নাকি করতো এই সন্দেশখালী অঞ্চলে। এই শাহজাহান শেখ নাকি একজন সামান্য ট্রেকারের হেল্পার ছিলেন, অর্থাৎ ওই ট্রেকারগুলো আমাদের গ্রামাঞ্চলে চলে, সেই ট্রেকারের লোক তুলতেন, এটা ছিল তার পেশা। সেখান থেকে সিপিআইএম এর মামা, মানে ওনার মামা সিপিআইএম নেতা ছিল বলা হচ্ছে, যদিও তার নাম আমরা কখনো শুনিনি, হতে পারে। তার মামার হাত ধরে তার উত্থান হয়। 2010 সাল পর্যন্ত তিনি সিপিএম, অর্থাৎ তিনি তার মামার ছত্র ছায়াতেই ছিলেন। বেগতিক বুঝে 11 সালের পরেই তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দেন এবং উত্তর 24 পরগনার বালুদা, মানে জ্যোতিপ্রিয় মল্লিক অধুনা যার ঠিকানা শ্রীঘর, তার হাত ধরে উল্কার গতিতে তার উত্থান হয় এবং বিপুল দান ধ্যান করে তিনি তার এলাকায় নাকি একেবারে রবিনহুডের মানে সম্মান পান। এইখানেই বেঁধেছে গোল, অর্থাৎ যে নগদে বিদায় করা। আমরা আগের দিন যেটা আলোচনা করেছিলাম যে মনোরঞ্জনবাদ বা পপুলিজম, এটা একেবারে গভীর স্তরে, একেবারে আমাদের মানে গভীরে পৌঁছে গেছে। অর্থাৎ লোকটি কিভাবে আমাকে সাহায্য করছে সেটা আমার দেখার দরকার নেই, লোকটি কিভাবে আমাকে 100 টাকা দিল সেটা আমার দেখার দরকার নেই, লোকটা আমাকে 100 টাকা দিল এটাই আমার কাছে অনেক বড় কথা হয়ে দাঁড়াচ্ছে। কিন্তু সেই লোকটি সেই 100 টাকা যখন কেউ কাউকে দেয়, ধার নয় এমনিতে দিয়ে দেয়, তখন ধরে নিতে হবে তার কাছে সেই 100 টাকাটা উদ্বৃত্ত, অর্থাৎ অতিরিক্ত। এই কোটি কোটি টাকা উদ্বৃত্ত একটি মানুষের কাছে আসে কোথার থেকে, এই প্রশ্নটা করতে আমরা ভুলে যাচ্ছি। এই প্রশ্নটা করতে আমরা ভুলে যাচ্ছি। আমরা ওই 100টা টাকা পেয়ে খুশি হয়ে যাচ্ছি, বা ধরুন 200 টাকা বা ধরুন 500 টাকা, এটা পেয়েই আমরা খুশি হয়ে যাচ্ছি। কিন্তু সেই টাকাটার উৎসটা কি, সেই টাকাটা কোথার থেকে আসছে, সেই মানুষটা যে আমাকে 100 টাকা বা 200 টাকা বা 300 টাকা দিনের শেষে দিচ্ছে, বিনা কারণে দিচ্ছে, কেন দিচ্ছে, সেই প্রশ্নটা করা আমরা ভুলে যাচ্ছি। আমরা এই প্রশ্নটা আমাদের মাথা দিয়ে আসছে না, এই টাকাটা তার কাছে আসছে কোথার থেকে। আজকে যদি আপনার কাছে একটা মানুষ গিয়ে 100 টাকা ধারও চায়, আপনি তখনই দিতে পারেন যখন আপনার কাছে 100 টাকা উদ্বৃত্ত থাকে। অর্থাৎ আপনার যে খরচা, আপনার যে বাজেট, আপনার সংসার চালানোর খরচ, আপনার ওষুধের খরচ, আপনার রোজকার অফিসে আসা যাওয়ার খরচ, সেই সমস্ত বাদ দিয়ে যদি 100 টাকা থাকে, তবেই আপনি ওই 100 টাকা কাউকে ধার দিতে পারি। যে ওই টাকাটা আপাতত আমার লাগছে না, আমার যখন লাগবে ও তো বলেছে ফেরত দিয়ে দেবে, আমি তখন আবার ওই টাকাটা দিয়ে অ্যাডজাস্ট করে দেবো। কিন্তু যখন এটা নিয়মিত ঘটনা হয়ে দাঁড়ায়, আমার কাছে কেউ 100 টাকা চাইলেই আমি দিয়ে দেই এবং একজন না একাধিক মানুষকে আমি দেই, তখন আমাদের এই প্রশ্নটা আসা উচিত আমাদের মনে ছিল, এত টাকা পাচ্ছে কোত্থেকে, এত টাকা দান ধ্যান করছে কোত্থেকে। এখন তো রাজা মহারাজাদের শাসন চলছে না, এখন তো একটা গণপ্রজাতন্ত্রী দেশে আমরা বাস করছি। আমরা এই প্রশ্নগুলো করা ভুলে গেছি, ভুলে যাচ্ছি। আমরা অল্পেতে তুষ্ট হয়ে পড়ছি, সামান্য টাকায় বিক্রি হয়ে যাচ্ছি, পরিষ্কার কথায়। এবং যার ফলশ্রুতি হিসেবে বিরোধীরা আজকে কিন্তু এ রাজ্যে 356 ধারা জারি করার জোরালো দাবি তুলছেন এবং কার্যত রাজ্যপাল তার বক্তব্যে আড়ে ঢাড়ে সেটাকে সমর্থন করার মতন জায়গায় নিয়ে যাচ্ছেন। এটা অত্যন্ত বিপজ্জনক প্রবণতা, এটা অত্যন্ত বিপজ্জনক প্রবণতা। অতীতে মমতা বন্দ্যোপাধ্যায় 356 ধারা জারি করার দাবি তুলেছিলেন, কিন্তু কখনোই রাজ্যপাল সেই দাবিকে সমর্থন করে কোনো বিবৃতি দেননি, বা রাজ্যপাল এই ধরনের কোনো মন্তব্য করেনি যে রাজ্যের 356 ধারা জারি করা হতে পারে। তাহলে 356 ধারাটা কি, অনুচ্ছেদ 356 কি সংবিধানের? বলছে, যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় জরুরি পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারের করণীয় কি, সংবিধানের 18 নম্বর ভাগে এই বিষয়গুলোকে আলোচনা করা হয়েছে। এই ভাগেই অনুচ্ছেদ 356 কথা বলা হয়েছে, যাকে সাধারণ কথায় রাষ্ট্রপতি শাসন বলা হয়। এই অনুচ্ছেদের বিধান অনুযায়ী ভারতের সংবিধানের
356 ধারা অনুযায়ী কোনো রাজ্যের সরকার সাংবিধানিক শর্ত মেনে রাজ্য শাসনে ব্যর্থ হলে কেন্দ্রীয় সরকার সেই রাজ্যের নির্বাচিত সরকারকে বরখাস্ত করে রাজ্যের আইনি, সাংবিধানিক এবং প্রশাসনিক দায়িত্ব নিজের হাতে তুলে নিতে পারে। এটা হচ্ছে 356 ধারা। এখন প্রশ্ন হচ্ছে কোন পরিস্থিতিতে 356 ধারা লাগু করা যায় বা জারি করা যায়। সেখানে বলা হচ্ছে যদি কোনো বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে না পারে শাসক দল, তাহলে একটা হতে পারে, বা মুখ্যমন্ত্রী নির্বাচনে ব্যর্থ হয় তাহলে হতে পারে, কোনো বিপর্যয়ের কারণে অর্থাৎ যথাসময়ে বিধানসভা নির্বাচন না করা গেলে, অনাস্থা প্রস্তাবে সরকারের পতন ঘটলে, সংবিধান মেনে সরকার পরিচালিত হচ্ছে না বলে যদি রাজ্যপাল বা রাষ্ট্রপতি মনে করেন, এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির চূড়ান্ত অবনতি ঘটলে এই 356 ধারা বা রাষ্ট্রপতি শাসন জারি করা যায়। এই যে লাস্ট লাইন যেটা পড়লাম, যে আইন শৃঙ্খলা পরিস্থিতির চূড়ান্ত অবনতি ঘটলে রাষ্ট্রপতি শাসন জারি করা যায়, আমাদের ধীরে ধীরে কিন্তু সেই দিকে নিয়ে যাওয়া হচ্ছে জবরদস্তি। যদিও আমরা বিশ্বাস করি না আমাদের রাজ্যের আইন শৃঙ্খলার পরিস্থিতি এতটা খারাপ যেখানে 356 ধারার প্রয়োগের কোনো প্রয়োজন আছে, কারণ এখনো আপনি সকলে নিরাপদে সকালবেলা বাড়ি থেকে বেরোই এবং রাত্রিবেলা নিরাপদেই বাড়িতে ফিরে আসতে পারি, আমাদের রাস্তাঘাটে কোনো অসুবিধা হয় না। কিন্তু দুষ্কৃতীদের রাজ বা দুষ্কৃতীদের সাহস ক্রমশ যেভাবে বৃদ্ধি পাচ্ছে, তাতে অচিরে সেরকম কোনো পরিস্থিতি ঘটবে কিনা সেটা এই মুহূর্তে গ্যারান্টি দেওয়া যাচ্ছে না। পাশাপাশি যদি আমরা এটা ভাবি যে কেন্দ্রীয় যে শাসক দল এবং রাজ্যের যে শাসক দল, এই শাসক দল কার্যত এখন যুযুধান দুটো মুখোমুখি দাঁড়িয়ে তারা লড়াই চালাচ্ছে। যেখানে যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় কেন্দ্রীয় শাসক এবং রাজ্যের শাসক তাদের একটা পারস্পরিক সহাবস্থানের মাধ্যমে দেশ এবং রাজ্য চালনা করার কথা। অর্থাৎ যখন কোনো দল সরকার গঠন করে তখন সার্বিকভাবে সেটি আর কোনো রাজনৈতিক দলের সম্পত্তি থাকে না, সেটি সাধারণের সরকার হয়ে দাঁড়ায়। কিন্তু আমাদের অত্যন্ত দুর্ভাগ্য যে কেন্দ্রে এবং রাজ্যে দু জায়গাতেই আমরা দেখতে পাচ্ছি যে দুটি শাসক দল তারা তাদের মতন করে দেশ শাসন করছেন, সেখানে সংবিধানকে কার্যত মান্যতাই দেওয়া হচ্ছে না। সংবিধানকে কার্যত মান্যতাই দেওয়া হচ্ছে না এবং তার সে কারণেই আরো বিপজ্জনক একটি বাঁকের মুখে আমাদের দেশ দাঁড়িয়ে রয়েছে, যেখানে প্রায় সর্বক্ষেত্রে আদালত বা বিচার বিভাগকে হস্তক্ষেপ করতে হচ্ছে। আজকেও যেমন বিচার বিভাগের একজন প্রতিনিধি তিনি বলেছেন যে কেন্দ্রীয় বাহিনীর কাছে তো বন্দুক ছিল, তারা গুলি চালানো না কেন। আমি জানি না এটা কতটা বাস্তবসম্মত উক্তি, আমার কোনো ধারণা নেই। কিন্তু এই যে সর্বক্ষেত্রে বিচার বিভাগের হস্তক্ষেপ, এটা কিন্তু গণতন্ত্রের পক্ষে অত্যন্ত বিপজ্জনক। অর্থাৎ যে কোনো বিষয়ে আমরা যেটা আমাদের আইনসভায় বসে মীমাংসা করতে পারি, আমাদের আইনসভায় বসে সিদ্ধান্ত গ্রহণ করতে পারি, সেটা আমাদের সেই জায়গায় না করে আমাদের কোর্টে যেতে হচ্ছে। যেমন নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণভাবে সরকারের একটি বিষয়। সরকার কি পদ্ধতিতে নিয়োগ করবে, কোথায় কত নিয়োগ করবে, কোথায় কত শূন্য পদ রয়েছে সরকার নির্ধারণ করবেন, এবং যে পদ্ধতিটা বলে দেওয়া হয়েছে সরকার নির্ধারিত যে পদ্ধতি, সেই পদ্ধতিতে কখনো পিএসসি পরীক্ষা, কখনো এসএসসি পরীক্ষা, কখনো অন্যান্য যে সমস্ত নিয়োগ পরীক্ষা রয়েছে সেই পরীক্ষার মাধ্যমে নিয়োগ হবে। এটা যে মানে একদম সোজা কথা, পরিষ্কার কথা, এর বাইরে কিছু হতে পারে না। কিন্তু সেটাই যখন অন্যথা হলো, অর্থাৎ সরকার যখন এর বাইরে গিয়ে নিয়োগ প্রক্রিয়াটার পরিচালনা করা শুরু করলো, প্রমাণ যখন মানে আমাদের সামনে চলে এলো, তখন বিষয়টি কিন্তু বিচারাধীন হয়ে গেল। অর্থাৎ কোর্ট হস্তক্ষেপ করলো, বিচারপতিরা সেখানে একটা মুখ্য ভূমিকা পালন করা শুরু করলেন যে এইবার কি হবে। এবং যার ফলে এই যে আইন বিভাগ এবং বিচার বিভাগের দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বের ফলে আজকে কিন্তু হাজার হাজার ছেলে মেয়ে তারা ধর্মতলায় বসে আছেন, তারা গান্ধী মূর্তির তলায় বসে আছেন, যাদের কিন্তু সেখানে বসে থাকার কথা নয়। কিন্তু
প্রক্রিয়াটার যেহেতু অন্যথা ঘটলো, অর্থাৎ যেটা আমার সরকার যে পদ্ধতিতে মানে সুষ্ঠুভাবে স্বচ্ছভাবে নিয়োগ করতে পারতো সেটা করতে ব্যর্থ হলো, যে কোনো কারণেই ব্যর্থ হলো। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন নেতামন্ত্রীদের নাম উঠে আসছে যে অস্বচ্ছ নিয়োগ হয়েছে, যার ফলে এই যে ছেলে মেয়ে, হাজার হাজার ছেলে মেয়ে, তাদের ভবিষ্যৎটা অনিশ্চিত হয়ে পড়ল। এই বিচার বিভাগ এবং আইন বিভাগের মধ্যে যখন দ্বন্দ্ব লেগে যায় তখন দেশের পক্ষে সেটা মঙ্গল হয় না, দেশের সাধারণ মানুষের পক্ষে সেটা মঙ্গলজনক হয় না। কারণ সেই প্রক্রিয়াটা দীর্ঘায়িত হতে থাকে, দীর্ঘায়িত হতে থাকে, দীর্ঘায়িত হতে থাকে, এবং দীর্ঘায়িত হতে হতে হয়তো একটা এমন জায়গায় পৌঁছতে পারে যে আজকে যারা চাকরি প্রার্থী, উপযুক্ত চাকরি প্রার্থী, যোগ্য চাকরি প্রার্থী, যে সময় তাদের নিয়োগের নির্দেশ আসবে আদালত থেকে, সে সময় হয়তো আমাদের সংবিধান যে বয়স উল্লেখ করা হয়েছে সরকারি চাকরি পাওয়ার ক্ষেত্রে, বা সরকারি আইনে যে বয়সের উল্লেখ করা হয়েছে চাকরি পাওয়ার ক্ষেত্রে, সেই বয়সটাই তার পেরিয়ে যাবে, তখন সেই বয়সে গিয়ে আটকে যাবে, আবার নতুন মামলা হবে। আমরা 356 ধারায় ছিলাম, কিন্তু 356 ধারার অপপ্রয়োগ শুরু হয়েছিল। সেখানে কি বলা হচ্ছে একটু আপনাদের কাছে পরিষ্কার করা দরকার। একটা সময় দিল্লির সরকার প্রায় এই সকাল বিকেল আর কি, একেবারে সকাল বিকেল এই ক্ষমতা প্রয়োগ করে রাজ্যের সরকারগুলোকে কার্যত হেনস্থা করতো এবং ফেলে দিত। কিন্তু 1994 সালে কর্ণাটকের একটা মামলায় ঐতিহাসিক রায় দিয়েছিল সুপ্রিম কোর্ট। কেন্দ্র রাজ্য সম্পর্কের বিষয়ে আর বোমাই বনাম কেন্দ্রীয় সরকার মামলায় সুপ্রিম কোর্ট জানিয়েছিল অনুচ্ছেদ 355 সম্পূর্ণ ব্যবহার করার পরেই 356 প্রয়োগের কথা ভাবা যেতে পারে। অর্থাৎ আগে 355 ধারা জারি করতে হবে, তারপর যদি 355 ধারা ব্যর্থ হয় তাহলে 356 ধারা সেখানে জারি করা যাবে। আছে শুভেন্দু বাবুরা যে সরাসরি 356 ধারা জারি করার দাবি জানাচ্ছেন, সেটা কিন্তু সুপ্রিম কোর্টের রায়ে সেটা কার্যত বেআইনি। তাহলে অনুচ্ছেদ 355টা কি সেটাও আমাদের একটু জানা দরকার আছে। কারণ আমরা খালি মুখে মুখে আলোচনা করে যাচ্ছি, আমরা চায়ের দোকান গরম করে ফেলছি, আমরা বাস, ট্রেন, অটো, টোটো চাপতে চাপতে আমরা বাজার গরম করছি, কিন্তু আমরা এই অনুচ্ছেদগুলো সম্পর্কে পড়াশোনা করছি না। আমাদের একটু পড়াশোনা করে নেওয়া দরকার, আমাদের একটু জেনে নেওয়া দরকার। 356 তো হলো বললাম। এবার সুপ্রিম কোর্ট কি বলছে কর্ণাটকের একটা মামলায় সুপ্রিম কোর্ট কি বলছে যে 355 ধারা সম্পূর্ণভাবে ব্যবহার করার পরেই অনুচ্ছেদ 356 ধারা প্রয়োগ করা যেতে পারে। তাহলে অনুচ্ছেদ 355 কি? অনুচ্ছেদ 356 যেখানে রাজ্যের ক্ষমতার উপর কেন্দ্রকে হস্তক্ষেপের অনুমতি দেয়, অনুচ্ছেদ 355 কিন্তু সেই অনুমতিটা দেয় না। সেখানে বাইরের আক্রমণ এবং আভ্যন্তরীণ সংকট থেকে রক্ষা এবং রাজ্যের শাসন ব্যবস্থা বজায় রাখার বিষয়ে কেন্দ্র রাজ্য সহযোগিতার কথা বলা হচ্ছে। এর বিধানে স্পষ্ট বলা হয়েছে বাহ্যিক আগ্রাসন এবং আভ্যন্তরীণ বিশৃঙ্খলার বিরুদ্ধে প্রতিটি রাজ্যকে রক্ষা করা এবং প্রতিটি রাজ্যে যাতে সংবিধান মেনে পরিচালিত হয় সরকার, তা নিশ্চিত করা কেন্দ্রের কর্তব্য। রাজ্য সরকার যদি অনুরোধ করে কিংবা রাজ্যের নাগরিকদের সুরক্ষার জন্য যদি প্রয়োজনীয় বলে মনে করে, তাহলে এই বিধানের আওতায় রাজ্যের আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য সশস্ত্র বাহিনী মোতায়েন করতে পারে কেন্দ্র। অর্থাৎ রাজ্যে সামরিক বাহিনী, কেন্দ্রীয় সশস্ত্র বাহিনী রাজ্যে মানে মোতায়েন করতে পারে কেন্দ্র 355 ধারা অনুযায়ী। অনুচ্ছেদ 355 ধারার আওতায় রাজ্যকে অন্ধকারে দেখে কি কোনো পদক্ষেপ নিতে পারবে কেন্দ্র? ধরুন আমার রাজ্যে 355 ধারা জারি হলো, তাহলে কি রাজ্যের ক্ষমতা কতটা কমতে পারে বা কতটা বাড়তে পারে? বাড়ার তো কোনো প্রশ্নই, কতটা কমতে পারে। সেই ক্ষেত্রেও সুপ্রিম কোর্টের একেবারে সরাসরি গাইডলাইন রয়েছে। সেখানে বলা হচ্ছে যে সংবিধান বিশেষজ্ঞরা বলছেন যে কেন্দ্রের সেই ক্ষমতা নেই, অর্থাৎ রাজ্যকে অন্ধকারে রেখে কোনো সিদ্ধান্ত কেন্দ্র নিতে পারবে না। এই অনুচ্ছেদের অধীনে রাজ্যে কেন্দ্রীয় সশস্ত্র বাহিনী মোতায়েন করা গেলেও তার কিছু শর্ত আছে। রাজ্য সরকারের বা রাষ্ট্রপতির সম্মতি লাগবে। রাজ্য সরকার চাইলেই তবে কেন্দ্র হস্তক্ষেপ করতে পারে। কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হলেও তাদের রাজ্য পুলিশ প্রশাসনের নির্দেশ ও পরামর্শ মেনেই চলতে হবে। এবার বলা হচ্ছে যে আদালত কি অনুচ্ছেদ 355 বা 356 প্রয়োগের নির্দেশ দিতে পারেন, যেটা আমাদের অধিকারী বাবু প্রায় বলেন কোর্টে চলে যাব 356 ধারা চাইব।
না পারেন না। সংবিধান বিশেষজ্ঞরা বলছেন সেই এখতিয়ার নেই আদালতের, অর্থাৎ কোন রাজ্যে 355 বা 356 ধারা প্রয়োগের নির্দেশ দেওয়ার কোনো এখতিয়ার আদালতের নেই। 356 বা 355 নম্বর অনুচ্ছেদ জারি করার সিদ্ধান্ত ঠিক না ভুল সেই বিচার করতে পারে আদালত। অর্থাৎ কোন ধরুন আমাদের রাজ্যে যদি আজকে 355 ধারা জারি করা হয়, তাহলে সেই মানে কেন্দ্রীয় সিদ্ধান্তের বিরুদ্ধে রাজ্য যদি আদালতে যায়, তাহলে সেই সিদ্ধান্তটা ঠিক না ভুল হয়েছে সেই ব্যাপারে আমাদের আদালত একটা সিদ্ধান্ত জানাতে পারে, আদালত তাদের মতামত জানাতে পারে। কিন্তু কোনো ক্ষেত্রেই এই ধরনের প্রয়োগ বেঠিক মনে করলে, আদালত যদি মনে করে বেঠিক হয়েছে, সেই রাজ্য সরকারকে আদালত পুনর্বহাল করতে পারে। অর্থাৎ 355, 356 যে ভয় দেখানো হচ্ছে, সেই ভয়টা সম্পূর্ণ অমূলক এবং আমাদের যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে সেটা যথেষ্টই উদ্বেগজনক, নিন্দনীয়। আমরা সাংবাদিক হিসেবে অত্যন্ত আতঙ্কিত, আমাদের কথা ভেবে নয়, আমাদের সামগ্রিক রাজ্যের কথা ভেবে, যে এই পথে যদি ধরুন মানে এই খুচরো নেতারা যদি এতটা মানে ক্ষমতাশালী হয়ে পড়ে, এতটা বিত্তশালী হয়ে পড়ে যে তারা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে কাজ করতে না দেয়, তাহলে এই দিনটা যদি চলে আসে আমাদের সামনে, 356 ধারা আমাদের রাজ্যে কোনোভাবে জারি হতে পারে, কোনোভাবে জারি করার একটা প্রশ্ন উঠতে পারে, একটা দাবি উঠতে পারে এবং জোরালো দাবি উঠতে পারে। এরকম জোলো দাবি নয়, আজকে যেটা উঠছে এটা জোলো দাবি। হ্যাঁ, ঘটনা ঘটেছে, ঘটনা ঘটছে, কিন্তু সেটার গভীরে পৌঁছতে গেলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের এই ভোগবাদী ব্যবস্থার মধ্যে থেকে, আমাদের এই পুঁজিবাদী ব্যবস্থার মধ্যে থেকে আমরা যে মনোরঞ্জনবাদে বিশ্বাস করা শুরু করেছি সেটাকে আমাদেরকে পরিত্যাগ করতে হবে। অর্থাৎ দিনের শেষে আমাকে কেউ যদি 300 টাকা দিয়ে দেয়, কেউ যদি 500 টাকা দিয়ে দেয়, তাহলেই আমাদের জীবনযাত্রাটা আমরা চালিয়ে নিয়ে যেতে পারবো না। 2 দিন চলতে পারে, 3 দিন চলতে পারে। আমাদের প্রশ্ন করতে হবে, ভাই তুমি কোথা থেকে টাকাটা পেলে, দাদা তুমি কোথা থেকে টাকাটা পেলে, রোজ যে আমাকে 500 টাকা করে দাও বা রোজ যে আমাকে 100 টাকা করে দাও। অর্থাৎ যে মানে বিষ বৃক্ষ তাকে অঙ্কুরে বিনষ্ট করতে হবে। এই বিষ বৃক্ষ আমাদের রাজ্যে ক্রমশ বাড়ছে। সেই বিষ বৃক্ষগুলোকে চিহ্নিত করতে হবে, তাদেরকে নির্মূল করতে হবে। এবং সেটা কারা করতে পারে? সেটা করতে পারে সাধারণ মানুষ করতে পারে। 356 ধারা, 355 ধারা না, 356 ধারা করলে কি হতে পারে? আমাদের রাজ্যে কেন্দ্রীয় শাসন জারি হতে পারে, রাষ্ট্রপতি শাসন জারি হতে পারে। কেন্দ্রীয় শাসন যে একেবারে ধোয়া তুলসী পাতার মতন পরিষ্কার বা পবিত্র, হ্যাঁ, তা কি প্রমাণিত এই মুহূর্তে দাঁড়িয়ে? এই মুহূর্তে কি আমাদের দেশের 82% শিশু অপুষ্টিতে ভুগছে না? এই মুহূর্তে কি আমাদের রাজ্যের অধিকাংশ মানুষ যারা সুষম খাদ্য দুবেলা পাচ্ছে না? এই মুহূর্তে আমাদের দেশে যে বিপুল পরিমাণ সংখ্যক মানুষ বেকার, তার জন্য তো আমার রাজ্য সরকার দায়ী নয়। এই মুহূর্তে আমাদের যে বেকারিত্ব সারা দেশ জুড়ে, এই অশিক্ষার হার ক্রমশ বাড়ছে, ক্ষুধার সূচকে ভারতবর্ষের স্থান ক্রমশ তলানিতে গিয়ে ঠেকছে, তার জন্য তো আমাদের এই রাজ্য সরকার দায়ী নয়। সুতরাং 356 ধারা জারি করলেই আমাদের রাজ্যটা একেবারে রামরাজ্য হয়ে যাবে। আমি রামরাজ্য শব্দটা কিন্তু অন্যভাবে নেবেন না, এটা ওই মানে চলতি কথায় যে বলা হয় রামরাজ্য, অর্থাৎ যেখানে সবকিছু ঠিকঠাক চলবে, সেরকম হয়ে যাবে, একথা ভাবার কোনো কারণ নেই। কারণ আমাদের সামনে উদাহরণ রয়েছে, ভুরি ভুরি উদাহরণ রয়েছে, যে কেন্দ্রীয় সরকারও সাধারণ মানুষের কথা ভাবে না। কি করে ক্ষমতায় টিকে থাকা যায় সেই ভাবনায় চলছে সমস্ত কিছু, কি করে আরো ক্ষমতা অর্জন করা যায় সেই ভাবনায় চলছে সমস্ত কিছু। কেন্দ্র এবং রাজ্য দু ক্ষেত্রেই এটা যখন সত্যি হয়ে দাঁড়ায়, তখন সবচেয়ে বিপদের মুখে দাঁড়ায় মানুষ। কারণ এই 356 ধারা যদি জারি হয়, 355 ধারাও যদি জারি হয়, এই যে পুলিশি ব্যবস্থা যার ভয় দেখানো হচ্ছে, সেই পুলিশ কাদের বিরুদ্ধে বল প্রয়োগ করবে? সেই পুলিশ তো আমার আপনার মতন সাধারণ মানুষের বিরুদ্ধে বল প্রয়োগ করবে। কোন নেতার আমি শুনিনি কখনো যে তিনি
মানে মানে বেদম মার খেয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। আমি শুনিনি এই ধরুন এই ইদানিংকালে ওই কি হাসপাতাল, SSKM হাসপাতাল একটা কার্যত জেলখানায় পরিণত হয়েছে, সেখানেও আমি শুনিনি যে পুলিশ বেদম মার মেরেছে বলে তাকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে। কেউ হাঁপানিতে ভুগছেন, কেউ শ্বাসকষ্টে ভুগছেন, কারো কাঁধের হাড় ভেঙে যাচ্ছে, এই সমস্ত কারণে তারা হাসপাতালে ভর্তি হচ্ছেন। পুলিশ যেরকম আমাদের সাধারণ মানুষকে বেদম মার মেরে হাসপাতালে ভর্তি করে দেয়, কোনো কোনো সময় অভিযোগ ওঠে যে পুলিশের মারে লকআপেই আসামির মৃত্যু হয়েছে, অভিযুক্তর মৃত্যু হয়েছে, সেরকম ঘটনা তো শুনিনি কখনো ইদানিংকালে। তাহলে 356 জারি হোক, 355 জারি হোক, আমাদের মনোবৃত্তি যদি না বদলায়, অর্থাৎ আমরা যদি প্রশ্ন করার অভ্যাসটাকে ফিরিয়ে আনতে না পারি যে তুমি কোথা থেকে পেলে, এই যে তুমি আমাকে অনুদান দিচ্ছ, আমি তোমার সঙ্গে সারাদিন থাকছি, তোমার সাথে থেকে ভেড়ি পাহারা দিচ্ছি, আমি ধরে নিলাম ভেড়ি পাহারা দিচ্ছে ছেলেটা, ভেড়ি পাহারা দিচ্ছ, ভেড়িটা কি তোমার, যেটাকে আমাকে দিয়ে পাহারা দেওয়াচ্ছ? দেওয়ার পরে আমাকে তুমি 300 টাকা দিচ্ছ, 500 টাকা দিচ্ছ, টাকাটা কোথার থেকে আসছে, টাকাটার উৎসটা কোথায়? কেন্দ্র রাজ্য সর্বত্র এক মনোরঞ্জনবাদ, মানে আমাদেরকে একটু আনন্দ দিচ্ছে, আমাদের যে আনন্দের রিপুগুলো আছে সেগুলোতে একটু সুশ্রয় দিচ্ছে, আর আমরা ধেই ধেই করে দুহাত তুলে নাচি। সামনে কিন্তু সাংঘাতিক বিপদ যদি আমরা এই নাচন কোদনটা না বন্ধ করতে পারি, অর্থাৎ সাদাকে সাদা এবং কালোকে কালো বলার সাহস না দেখাতে পারি, তাহলে সমূহ বিপদ। যেমন ভাবে আমি বললাম যে শুভেন্দু অধিকারী যেভাবে 356 ধারা চাইছেন, তাতে তিনি নিজেই জানেন না যে 356 ধারাটা কি, আর 355 ধারা জারি করলে কি হতে পারে সেটাও তিনি জানেন না, বা সেটাও দেশের অধিকাংশ মানুষ জানেন না, যে কারণে 356, 355 এত গল্প শুরু হয়েছে। এবং রাজ্যপাল যে ভূমিকা পালন করছেন, তাতেও আমাদের মনে হচ্ছে না যে সেটা একেবারে সংবিধান সম্মত। আমি জানি আমাদের এই কথাগুলো অনেকের ভালো লাগবে না, বেশিরভাগ লোকের ভালো লাগবে না, কারণ এখানে মনোরঞ্জনের বিরুদ্ধে কথা বলা হলো, অর্থাৎ বিনা পরিশ্রমে সারাদিন দাদার পেছনে ঘুরে বাইক বাহিনীর সদস্য হয়ে 2 টাকা রোজগার করছি, সেটা আমাদের পছন্দ হচ্ছে না। হ্যাঁ, আমাদের পছন্দ হচ্ছে না, কারণ আপনার 2 হাত আছে, আপনার মেধা আছে, আপনার শিক্ষা আছে, আপনি তার বিনিময়ে রোজগার করুন। দাদার পেছনে ঘোরা বন্ধ করুন। দাদার পেছনে ঘুরলে পরে একটা সময় আসবে যে সময়টায় আর ঘোড়ার মতন লোক পাওয়া যাবে না, মানে ঘোড়ার মতন, মানে যার পেছনে ঘোড়া হবে সেই তাদেরকে আর পাওয়া যাবে না, কারণ সবকিছুর একটা শেষ আছে। আমরা বোধহয় সেই শেষটা যত তাড়াতাড়ি করতে পারবো আমাদের সাধারণ মানুষের ততটাই উপকার হবে। 356, 355 জারি করে, অথবা কেন্দ্রীয় বাহিনী পিটিয়ে, ইডির তদন্তকারী অফিসারদের পিটিয়ে, অথবা সাংবাদিকদের পিটিয়ে, অথবা যে কোনো সরকারি কর্মচারীকে পিটিয়ে, পুলিশকে পিটিয়ে কোনো লাভ নেই। কারণ দিনের শেষে আমারটা আমাকেই বুঝে নিতে হয়। আপনার বাড়ির চাল কোনো দাদা কিনে দিয়ে যায় না, আমার বাড়ির আটা কোনো দাদা কিনে দিয়ে যায় না। দিনের শেষে আমার পকেটে যে পয়সাটা থাকে সেই পয়সাটা দিয়েই আমাদের চাল আটা কিনতে হয়, এটা মাথায় রাখবেন। এই অনুরোধ জানিয়ে আবার সবাইকে সেই কথাটা মনে করাই যে আমরা এই নতুন বছরে আরো অনেক নতুন নতুন পরিকল্পনা নিয়েছি 7 নিউজ নেটওয়ার্কে আরো বড় পরিসরে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। কিন্তু বিজ্ঞাপন না নেওয়ার যে সিদ্ধান্ত আমাদের, সেই সিদ্ধান্ত থেকে সরে আসিনি। ফলে আপনাদের সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত জরুরি। আমাদের চ্যানেলটিকে যদি ভালো লাগে, আমাদের চ্যানেলের অনুষ্ঠান, আমাদের এই বকবক, আমাদের এই খবর পরিবেশন, আমাদের বিভিন্ন অনুষ্ঠান, সেটা বিনোদন হোক বা রাজনীতি, যদি ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন, ভালোবাসবেন এবং সমালোচনা করবেন। শুভরাত্রি, জয় হিন্দ।